আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় মডিফায়ার্স। এই ক্লাসটা স্পেশালি যারা ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী আছেন তাদের জন্য। যেহেতু এটা সম্পূর্ণ নতুন একটা গ্রামাটিক্যাল আইটেম, তাই প্রথম এই টপিকটা বুঝতে একটু অসুবিধা হতে পারে অনেকের। কিভাবে খুব সহজেই মডিফায়ার্স এর যে কোনো প্যাসেজ আমরা সলভ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাব আজকে। সো লেটস গেট স্টার্টেড। তো চলুন আগে আমরা মডিফায়ার ওয়ার্ডটার সাথে একটু পরিচিত হই। মডিফায়ার এই ওয়ার্ডটা আসছে মূলত মডিফাই এই ওয়ার্ড থেকে। মডিফাই বলতে বোঝায় অতিরিক্ত তথ্য দেওয়া। মডিফাই থেকে মডিফায়ার, মডিফায়ার বলতে বোঝায় অতিরিক্ত তথ্য প্রদানকারী, অর্থাৎ যে ওয়ার্ড বা ফ্রেজ অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় ওইটাকে বলা হয় মডিফায়ার। যেমন এখানে আমি দুইটা সেন্টেন্স লিখছি, দেখেন হি ইজ আ স্টুডেন্ট। তো সে একজন শিক্ষার্থী, সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। তো আপনি যদি বলেন সে যে শিক্ষার্থী, কেমন শিক্ষার্থী, তো বললাম আমি হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো দেখুন এই যে স্টুডেন্ট এই শব্দ সম্পর্কে অতিরিক্ত একটু তথ্য দিচ্ছে, সেটা কি এই ব্রিলিয়েন্ট ওয়ার্ডটা। ব্রিলিয়েন্ট মানে কি মেধাবী, কেমন শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী। তার মানে এই স্টুডেন্ট এই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ব্রিলিয়েন্ট ওয়ার্ডটা, অর্থাৎ এই সেন্টেন্সে এই ব্রিলিয়েন্ট হচ্ছে মডিফায়ার। একইভাবে দেখেন আরেকটা সেন্টেন্স লিখছি, শি ওয়ার্কস, সে হাঁটে। তো দেখুন সে হাঁটে, কিভাবে হাঁটে, আমরা বলতে পারি শি ওয়ার্কস ফার্স্ট, সে দ্রুত হাঁটে। সে যে হাঁটে, কিভাবে হাঁটে, দ্রুত হাঁটে। তো এই হাঁটাটাকে মডিফাই করতেছে কে, এই ফার্স্ট ওয়ার্ডটা। তার মানে এটা একটা এখানে মডিফায়ার। এখানে ব্রিলিয়েন্ট ওয়ার্ডটা স্টুডেন্ট এই ওয়ার্ডটাকে মডিফাই করছে, আর এখানে ওয়ার্কস এই ওয়ার্ডটাকে এই ফার্স্ট ওয়ার্ডটা মডিফাই করছে, অর্থাৎ এখানে ব্রিলিয়েন্ট এবং ফার্স্ট দুইটাই মডিফায়ার। এবার আসুন আমরা প্রকার ভেদে যাই যে মডিফায়ার কত প্রকার। মডিফায়ার মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি বলতে তো আমরা জানি পূর্বে বা আগে, আর পোস্ট মানে পরে বোঝাই, অর্থাৎ যে ওয়ার্ডের আগে কোনো মডিফাই করা হয় ওইটাকে বলা হয় প্রি মডিফায়ার, আর যে ওয়ার্ডের পরে কোনো মডিফাই করা হয় ওইটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। তো চলুন আমরা এই দুইটা এক্সাম্পল থেকেই আবার বলতে পারি। যেমন দেখেন এখানে স্টুডেন্ট এটা একটা ওয়ার্ড ছিল, এই ওয়ার্ডের আগে মডিফাই করা হয়েছিল ব্রিলিয়েন্ট দ্বারা, অর্থাৎ এখানে প্রি মডিফাই করা হয়েছে। ঠিক একইভাবে দেখুন এখানে শি ওয়ার্কস এর পরে মডিফাই করা হয়েছে, অর্থাৎ এই শি ওয়ার্কস ভার্বের পরে যেহেতু মডিফাই করা হয়েছে এটা হবে পোস্ট মডিফায়ার। তো এবার আসুন আমরা দেখি মডিফায়ারে কি কি টার্ম থাকে বা কি কি টার্ম ব্যবহার করতে হয়। মডিফায়ারে সাধারণত 11টা টার্ম ব্যবহার করা হয়। তো চলুন আমরা ওয়ান বাই ওয়ান সেগুলো এক্সাম্পল সহ দেখে নেই। তো আমাদের প্রথম যে টার্ম ছিল সেটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে মডিফাই করতে হবে। তো সারা যখনই বলবে প্রি মডিফাই দ্য নাউন ইউজ করতে, তখনই আমরা সেখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আমরা জানি নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এখানে খেয়াল করুন হি ইজ আ ভেরি টল বয়, এখানে এই বয়টা ছিল নাউন, তো নাউনের আগে টলটা কি ছিল, অ্যাডজেক্টিভ। এখানে ব্রেকেট দেওয়া থাকবে যে ইউজ হেয়ার অ্যান অ্যাডজেক্টিভ অর প্রি মডিফাই দ্য নাউন। তো যখনই সারা বলবে প্রি মডিফাই দ্য নাউন, সেখানে আমরা সাধারণত একটা অ্যাডজেক্টিভ ইউজ করব। আমাদের দ্বিতীয় যে টার্ম ছিল সেটা হচ্ছে প্রি অর পোস্ট মডিফাই দ্য ভার্ব। মনে রাখবেন যখনই এই ভার্ব কথাটা মেনশন থাকবে, সেটা হতে পারে প্রি মডিফাই, হতে পারে পোস্ট মডিফাই। এই ভার্ব কথাটা মেনশন থাকলে সেখানে সাধারণত আমরা একটা অ্যাডভার্ব ইউজ করব, কারণ ভার্বের আগে এবং পরে সাধারণত অ্যাডভার্বই বসে। খেয়াল করুন এখানে হি রাইটস স্লোলি, এখানে রাইট মানে লেখা, সে লেখে কিভাবে লেখে, স্লোলি। এই যে ভার্বের পরে স্লোলি এটা ছিল অ্যাডভার্ব, ভার্বের পরে বসছে। ঠিক একইভাবে দেখুন হি অলওয়েজ ফিলস স্যাড, সে সবসময় বিষণ্ণ অনুভব করে। এখানে ফিলস ছিল ভার্ব, তার আগে এই অলওয়েজ ওয়ার্ডটা ছিল অ্যাডভার্ব। দেখুন একই অ্যাডভার্ব আর কি, একবার ভার্বের পরে বসছে, একবার ভার্বের আগে বসছে, অর্থাৎ ভার্বের আগে পরে সাধারণত অ্যাডভার্ব বসে। তারপর 3 নম্বর যে টার্ম ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সারা বলবে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। তো যখন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলবে তখন আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড ইউজ করতে হবে। তো সেখানে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। যেমন দেখুন এখানে আই স আ রানিং ট্রেন, এখানে খেয়াল করুন এই যে এখানে একটা ব্রেকেট দেওয়া থাকবে। এখানে তারা বলবে
ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। তো আমাকে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আই স আমি দেখলাম, আমি কি দেখলাম, আ ট্রেন বললে কিন্তু হইতো, কিন্তু এখানে এক্সট্রা তথ্য দেওয়ার কারণে এই রানিংটা নিয়ে আসছি। আমি কেমন ট্রেন দেখলাম? রানিং, চলন্ত একটা ট্রেন দেখলাম। তো দেখুন এই রানিং দ্বারা কি বোঝাচ্ছে? ওই ট্রেনটার অবস্থা বোঝাচ্ছে, যে ট্রেনটা চলন্ত অবস্থায় ছিল, এমন অবস্থায় আমি তাকে দেখছিলাম বা আমি ওটা দেখেছিলাম, এর জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো তারপর দেখুন পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। স্যার যখনই বলবে ইউজ আ পাস্ট পার্টিসিপল, তখন আমরা যে কোনো ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করব। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে এই ডান পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। স্যার যখনই বলবে ইউজ আ পাস্ট পার্টিসিপল, আমরা যে কোনো ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করব। তারপর দেখুন ডেমনস্ট্রেটিভ, এই ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা আসছে ডেমনস্ট্রেট থেকে। ডেমনস্ট্রেট বলতে বোঝায় স্পষ্ট করা বা নির্দিষ্ট করা, আর ডেমনস্ট্রেটিভ বলতে বোঝায় স্পষ্টকারী বা প্রদর্শনকারী। যেমন দেখুন দিস, দিস, দ্যাট, দোজ, এই 4টা ওয়ার্ড ডেমনস্ট্রেটিভ হিসেবে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো কখন কোনটা ব্যবহার করব? মনে রাখবেন এই দিস আর দিস উচ্চারণটা একটু ডিফারেন্ট। দিস, দিস এটা সাধারণত প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, অর্থাৎ বর্তমানে একটাকে বোঝালে দিস হবে, দিস মার্কার। কিন্তু বর্তমানে যদি একের অধিক বোঝায়, সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। যেমন দিস মার্কার্স, আমার কাছে বর্তমানে একের অধিক মার্কার আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? দিস ব্যবহার করব। আর অন্যদিকে দ্যাট এবং দোজ ব্যবহার করব সেই ক্ষেত্রে যদি আমার কাছে বর্তমানে না থাকে, আগে ছিল, যেটা কিনা এখন নেই বা দূরের জিনিস, সেক্ষেত্রে আমরা দ্যাট বা দোজ ব্যবহার করব। সিঙ্গুলার হলে দ্যাট আর প্লুরাল হলে দোজ। যেমন আমার কাছে একটা মার্কার ছিল পূর্বে, যেটা বর্তমানে নেই, একটা কথা বলতেছি, দ্যাট মার্কার। কিন্তু বর্তমানে অতীতে একের অধিক ছিল বা আমার কাছে বর্তমানে নেই, একের অধিক, সেই ক্ষেত্রে আমি দোজ ব্যবহার করব, দোজ মার্কার্স, ওই মার্কার গুলো। তারপর দেখুন ইন্টেন্সিফায়ার, এই ইন্টেন্সিফায়ার ওয়ার্ডটা আসছে মূলত ইন্টেন্সিফাই থেকে। ইন্টেন্সিফাই বলতে বোঝায় তীব্র করা, আর ইন্টেন্সিফায়ার বলতে বোঝায় তীব্রকারী, অর্থাৎ যে তীব্র করে। তো স্যাররা যখনই বলবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তখনই আমরা ভেরি, ফুললি, এনাফ এই 3টা ওয়ার্ডের যে কোনো একটা ইউজ করব। আপনি আবার চাইলে এখানে সো অ্যাড করতে পারেন, নো প্রবলেম। তবে সব থেকে বেশি ব্যবহার করা হয় এই ভেরি ওয়ার্ডটা। যেমন দেখুন ইটস আ ভেরি নাইস প্লেস, তো এখানে ব্রেকেট দেওয়া থাকবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তো সেক্ষেত্রে আমি দেখবো যে ভেরি দিয়ে এই সেন্টেন্সটা হয় কিনা, যদি হয় তাহলে ভেরি দিয়ে লিখবো, আর যদি ভেরি দিয়ে না হয় বাকি 3টা ট্রাই করব। এই 4টা যে কোনো একটা হবেই হবে ইনশাল্লাহ। তারপর দেখুন কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ার ওয়ার্ডটা আসছে কোয়ান্টিফাই থেকে। কোয়ান্টিফাই বলতে বোঝায় পরিমাপ নির্ণয় করা বা পরিমাণ নির্ণয় করা, আর কোয়ান্টিফায়ার বলতে বোঝায় পরিমাণ নির্ণয়কারী, অর্থাৎ যেসব ওয়ার্ড পরিমাণ নির্ণয় করে। তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি মেনি, মাচ, মোর, ফিউ, লিটল, সাম, অল, এটসেট্রা, যে কোনো একটা ওয়ার্ড বসাতে পারি বা সেন্টেন্স অনুযায়ী যে কোনো কিছু নিয়ে আসতে পারি, পরিমাপ নির্ণায়ক। তারপর দেখুন পজিটিভ, এই পজিটিভ ওয়ার্ডটা আসছে পজেস থেকে। পজেস বলতে বোঝায় অধিকারী হওয়া, উত্তরাধিকারী হওয়া। পজেস থেকে পজিটিভ, আর পজিটিভ বলতে বোঝায় অধিকার সূচক, অর্থাৎ যেসব ওয়ার্ড দ্বারা অধিকার বোঝায়, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ওন, নাউনের সাথে যে কোনো অ্যাপোস্ট্রফি এস, এটসেট্রা। এই ক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে পজিটিভ বলতে বোঝায় অধিকার, অর্থাৎ লাস্টে কার ছিল, তো আমরা নাউনকে কার অথবা কাদের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো ওই সেন্টেন্সের জন্য, সেটা আমরা ইউজ করতে পারি। যেমন দিস ইজ মাই কার, এই যে মাই, এখানে এটা একটা পজিটিভ ছিল। এই 7টা ওয়ার্ডে যে কোনো একটা ওয়ার্ডে আমরা চাইলে ইউজ করতে পারি। দিস ইজ মাই কার, দিস ইজ ইউর কার, দিস ইজ হার কার, যে কোনো কিছু আমরা চাইলে ব্যবহার করতে পারি, নো প্রবলেম। তারপরটা দেখুন ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে বোঝায় উদ্দেশ্য বুঝে আর কি, 2 + V1। তো যখনই স্যাররা ইনফিনিটিভ ব্যবহার করতে বলবে, ঠিক তখন আমরা টু এর সাথে যে কোনো একটা ভার্ব নিয়ে এসে ওই সেন্টেন্সের সাথে খাপ খায় এমন কোনো ওয়ার্ড নিয়ে এসে, যে কোনো একটা ভার্ব নিয়ে এসে আমরা ওটা ফিল আপ করতে পারি। যেমন আই লাভ টু টিচ ইংলিশ, এই যে টু টিচ এটা ছিল এখানে ইনফিনিটিভ। তারপর দেখুন অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবেন?
ড্যাশের আগে যে নাউনটা দেওয়া থাকবে ঠিক ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবেন। এই অ্যাপোজিটিভ সাধারণত দুই কমার মাঝখানে থাকে। ওই অ্যাপোজিটিভ মানে হচ্ছে ওইটা সারা সেন্টেন্স হবে, জাস্ট ওই যে নাউন থাকবে ওই নাউন সম্পর্কে একটু এক্সট্রা তথ্য দিবেন। যেমন এখানে খেয়াল করুন, মেসি ইজ মাই ফেভারিট প্লেয়ার, সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। তারপরেও এখানে এক্সট্রা কিন্তু কিছু কথা লেখা হয়েছে, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, বিশ্বমানের ফুটবলার। এইটাই হচ্ছে অ্যাপোজিটিভ, অর্থাৎ মেসি সম্পর্কে আরো এক্সট্রা তথ্য দেওয়া হয়েছে। তো যে ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া হয়, যেই তথ্যগুলো থাকে ওই তথ্যগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে অ্যাপোজিটিভ পরিপূর্ণ সেন্টেন্স হওয়া যাবে না, অর্থাৎ এখানে সাবজেক্ট এবং ভার্ব থাকতে পারবে না, জাস্ট তার সম্পর্কে এক্সট্রা তথ্যগুলো থাকতে পারবে, বাকি কথা থাকতে পারবে না। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব বাদ দিয়ে যতটুকু অংশ থাকবে ওইটুকুই অ্যাপোজিটিভ বলে গণ্য হবে। তারপর দেখুন কি আছে, নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? পাশাপাশি দুইটা নাউন থাকলে আগের নাউনটা অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো আগের নাউনটা যখন অ্যাডজেক্টিভ হয়ে যায় আর এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করলে ওটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন এখানে খেয়াল করুন, আই অ্যাম অ্যান ইংলিশ টিচার। এখানে খেয়াল করুন, এখানে টিচার একটা নাউন ছিল, টিচার একটা নাউন ছিল, ঠিক একইভাবে ইংলিশ এই ওয়ার্ডটা একটা নাউন ছিল। পাশাপাশি দুইটা নাউন হয়ে গেছে, তো আগের নাউনটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ইংলিশ এখানে একটা নাউন থাকা সত্ত্বেও অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি হবে? যেমন দেখুন, সে যে টিচার, কিসের টিচার? ইংলিশ টিচার। এই টিচারটাকে মডিফাই করতেছে এই ইংলিশ ওয়ার্ডটা। তো আমরা জানি যে ওয়ার্ড কোন নাউনকে মডিফাই করে ওই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এখানে এই নাউনটা যেহেতু নাউনকে মডিফাই করতেছে এজন্য অটোমেটিক্যালি এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অর্থাৎ পাশাপাশি দুইটা নাউন থাকলে আগের নাউনটা অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভ হয়ে যাবে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আমাদের লাস্ট যে টার্ম সেটা হচ্ছে আর্টিকেল, যার সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। যখন স্যারা বলবে ইউজ অ্যান আর্টিকেল, তখন আমরা এ এন্ড দা যেকোনো এই তিনটা যেকোনো একটা ব্যবহার করব সেন্টেন্স অনুযায়ী। যেমন দেখুন, ইটস আ বিল্ডিং, এখানে এই যে আটা কি ছিল? আর্টিকেল। স্যার বলেই দিবে ইউজ অ্যান আর্টিকেল, অর্থাৎ আমাকে এখানে এ এন্ড দার যেকোনো একটা ইউজ করতে হবে। লাস্ট যেই কথা সেটা হচ্ছে যখন স্যাররা ফ্রেজ ব্যবহার করতে বলবে, অর্থাৎ হইতে পারে ভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তখন আমরা কি করব? এই ভার্ব অথবা অ্যাডভার্বের সাথে এক বা একাধিক ওয়ার্ড যুক্ত করব, ওই সেন্টেন্সের সাথে হয় এমন কিছু যুক্ত করে দেব। অর্থাৎ ফ্রেজ বলতে বোঝায় একের অধিক ওয়ার্ড। এ হচ্ছে আমাদের মডিফায়ার্স এর উপর টার্ম। দেখা হবে নতুন ভিডিওতে মডিফায়ার্স এর উপর প্র্যাকটিস ক্লাস ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।